তো এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এ কোষে দিকে 18 যে বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমি বুঝিয়েছিলাম এবং বুঝিয়ে সেখানে দুটো ভিডিওতে আমি টোটাল তোমাদের 12টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 13 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করাবো। তো প্রথমে আমি বুঝে নিই। তো দেখো 13-র 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে ভালো করে দেখো। বলেছে দেখে একটা ছবি দিয়েছে, দেখো 13 দুটো অঙ্ক দিয়েছে। দেখো প্রথমে যে অঙ্কটা কী বলেছে দেখে ABCD একটি বর্গক্ষেত্র এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে কেমন টাইপের রয়েছে একটু ভালো করে দেখে নিই। তো দেখো ABB ধরো এরকম একটা বৃত্ত রয়েছে, ধরো একটা বর্গক্ষেত্র রয়েছে, ধরো সাপোজ একটা বর্গক্ষেত্র রয়েছে, এই বৃত্ত রয়েছে, বৃত্তের ভেতরে কিন্তু বর্গক্ষেত্রটা রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই বৃত্তটার ভিতরে কিন্তু একটা বর্গক্ষেত্র রয়েছে, এই বৃত্তটার ভিতরে একটা বর্গক্ষেত্র রয়েছে। এবার দেখো বর্গক্ষেত্রটার নাম আছে ABCD, ABCD, ঠিক আছে। এইবার ভালো করে দেখো কি বলেছে। উপরে দেখো বলা আছে নিচে ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করি। নিচের ছবিতে এইগুলোর ক্ষেত্রফল তোমাকে চেয়েছে, ছবিটা টাইপের এরকম টাইপের রয়েছে, এইগুলোর ক্ষেত্রফল তোমাকে চেয়েছে। ভালো করে দেখো, এই যে এইগুলো দেয়া আছে, এই যে অংশ রাখে যেখানে আমি দাগাচ্ছি, এই অংশটুকুর ক্ষেত্রফল চেয়েছে। ভালো করে ব্যাপারটা বোঝো। ও আচ্ছা, কি কি দিয়েছে দেখি। বৃত্তের ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে। বৃত্তের ব্যাসার্ধ ধরো এটা বৃত্ত, ঠিক আছে, এর ব্যাসার্ধ ধরো এটা ব্যাসার্ধ, সাপোজ এখান থেকে যেখানে ইচ্ছা ধরতে পারি, এটা ধরো একটা ব্যাসার্ধ। এর দৈর্ঘ্য কত দিয়েছে দেখি, দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি। এর দৈর্ঘ্য দিয়েছে কত, 7 সেমি, ঠিক আছে। এবার আমাকে অঙ্কের মধ্যে ভালো করে আগে ব্যাপারটাকে বুঝিয়ে দিই, তারপর অঙ্কটা দেখো একদম সহজ। বলেছে যে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি না, যেগুলো আমি এই দাগ কেটে দিয়েছি, এই অংশের কি বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। কিভাবে বের করব, নর্মাল ধরো এটা পুরোটা কি একটা বৃত্ত, তাই তো, এই পুরোটা একটা বৃত্ত, আর এইটা কি, এই যে ফাঁকা অংশটাকে কি, এটা একটা বড় ক্ষেত্র। তাহলে আমাকে যদি এই অংশটুকু বের করতে হয় তাহলে কি আমি পুরো বৃত্তটা থেকে, এই পুরো বৃত্তটা থেকে এই ফাঁকা অংশটুকু তো বাদ দেবো, মানে যে বর্গক্ষেত্র টাইপের যেটা অংশটা রয়েছে সেই বর্গক্ষেত্র অংশটাকে বাদ দেবো। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পুরো বৃত্তটা থেকে যদি আমি এই বর্গক্ষেত্র অংশটুকু বাদ দিই তাহলে আমি এই অঞ্চলগুলোর, মানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে আঁকা এঁকেছি যে জায়গাগুলো, সেইগুলোর ক্ষেত্রফল পেয়ে যাবো। কি বললাম আরেকবার বলছি, যে এই পুরো বৃত্তটা থেকে যদি আমি এই যে এই অংশ, মানে সরি, পুরো বৃত্তটা থেকে যদি আমি এই সাদা অংশটা অর্থাৎ এই যে বর্গক্ষেত্র টাইপের যে জায়গাটুকু, সেই জায়গাটুকুকে যদি বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাব, এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাকে কি কি বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, সেখান থেকে আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে, তাই তো। মানে পুরো অংশটুকু মানে কি, পুরো অংশটা মানে বৃত্তের ক্ষেত্রফল, আর এইটুকানি অংশ মানে কি, এই সাদা অংশটা মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমাকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটুকুকে বাদ দিতে হবে। তাহলে আমি বাদ দিই। তাহলে দেখো প্রথমে দেখো আমার কি দরকার লাগবে, বৃত্তের ক্ষেত্রফলটা আমি বের করি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দিতে লাগলে আমাকে বৃত্তের ব্যাসার্ধ জানতে লাগবে। অঙ্কের মধ্যে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে আমি লিখছি প্রথমে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ভালো কথা, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। কত দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ, 7 সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, মানে লিখে দিচ্ছি আমি এখানে 22/7 গুণ আর মানে কত, 7 গুণ 7, 7 আর 7 কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে 54, 154 বর্গ সেমি। ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এবার আমি কি বের করব, এবার আমি বের করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু, যেটা একটা, তাই তো, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার করতে গেলে এখানে কি কোথাও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, অঙ্কের মধ্যে দেয়া নেই। তাহলে আমাকে সবার প্রথমে কি বের করতে হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো ভালো করে বুঝে নাও, কিভাবে বের করবো এবার একটু দেখে নাও। দেখো
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করলে তোমাকে একটা জিনিস আমি বৃত্তের পরিধি করবার সময় তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে কোনো বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের, ভালো করে শোনো, কোনো বৃত্তের অন্তলিখিত মানে বর্গক্ষেত্রের যে মানে বৃত্তের যে ব্যাসটা না, সেই ব্যাসটাই হবে তোমার বর্গক্ষেত্রের কর্ণ। ভালো করে দেখো, এইখান থেকে ভালো করে দেখো, এই যে এটা তো বৃত্তের একটা মানে মানে তোমার কেন্দ্র, এইখান থেকে এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ভালো করে দেখো। আবার এইখান থেকে যদি আমি এইটা দেখি, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তটার। তাহলে ভালো করে দেখো, এইখান থেকে এত অবধি বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও যদি 7 হয়, এটাও কত 7। এবার ভালো করে দেখো, এই যে এইখান থেকে এই যে এ থেকে এই অবধি এই পুরোটা বর্গক্ষেত্রের একটা কি, বর্গক্ষেত্রের একটা কর্ণ না। দেখো এটা একটা বর্গক্ষেত্রের কর্ণ না, এই যে এ থেকে সি, এ সিটা কি বর্গক্ষেত্রের একটা কর্ণ। তার মানে বোঝাচ্ছে যে বৃত্তের ব্যাস অর্থাৎ কোনো বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র তার কর্ণ কি হবে, কর্ণ হবে বৃত্তের যে ব্যাস, সেটাই হবে বর্গক্ষেত্রের কর্ণ। মানে কি, এই যে বৃত্তের ব্যাস, এই যে বৃত্তের যে ব্যাস, এটা পুরোটা তো ব্যাস, এটা তো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ মানে কি দুটো ব্যাস, এইখান থেকে এত দিলে কি হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ এই বৃত্তের ব্যাসটাই হচ্ছে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাই তো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি আমি পেয়ে যাই, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে ব্যাস করি, তাহলে প্রথমে লিখি বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস 7 গুণ 2 মানে 14 সেমি, তাই তো। এদিকে তার মানে বুঝতে পেরেছো তো। এবার দেখো, এবার আমি এটা লিখবো যে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সেটা লিখে নিই যে বৃত্তের ব্যাস যা হবে, বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে 14 সেমি হচ্ছে, তাই তো। মানে বৃত্তের ব্যাসটাই যদি বৃত্তের কর্ণ হয়, মানে বৃত্তের ব্যাসটাই যদি বর্গক্ষেত্রের কি কর্ণ, তাই তো, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কত হবে 14 সেমি হবে, ঠিক আছে। ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে আমি মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। কিভাবে পাবো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি মনে করে দেখি আমরা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা আমরা মনে করে দেখি। কর্ণের দৈর্ঘ্য থেকে বাহু বের করার মানে কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি ছিল, ফর্মুলাটা না √2 গুণ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাই তো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো অঙ্কের মধ্যে এই পেয়ে গেলাম আমি, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত 14, তাই তো। আর এখানে বসালাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম এই যে 14, ঠিক আছে। এদিকে বসছে √2 গুণ বাহু, শুধু লিখছি আর লিখছি না পুরোটা, বাহু, ঠিক আছে। তাহলে করি আমি, দুইটাকে এদিকে নিয়ে চলে আসি, 14 ডিভাইডেড বাই √2 ইজিক্যাল টু বাহু। তাহলে বাহু সমান সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান সমান কত পেয়ে গেলে দেখলাম 14 ডিভাইডেড বাই √2 পেয়ে গেলাম। ব্যাস, এবার বর্গক্ষেত্রের আমরা কি বের করতে হবে, এবার আমি কি বলেছিলাম যে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটুকু বাদ দিলেই এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব আমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করি, লিখি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি বাহু স্কোয়ার, আমি পাশে করছি। তাহলে কেমন দাঁড়াচ্ছে 14 গুণ √2 স্কোয়ার, তাহলে দাঁড়ায় কি ভালো করে দেখো এটা কেমনভাবে হয়। তাহলে 14 আর 14 গুণ করলে হবে 196, আর √2 মানে কি ভালো করে জেনে নাও, √2
আর √2 গুণ করা মানে কি, এটা একটার মধ্যে চলে আসে না, তাহলে কেমন দাঁড়ায় 2 দাঁড়ায়, তাহলে সেটা এখানে বসলো কত 2, কাটাকুটি করো 9 দুগুণে 18, 8 দুগুণে 16, বেরালো কত দেখো 98 সেমি, সরি বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখো এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত না এই যে 154 বর্গ সেমি, আর এই যে সাদা অংশটুকু মানে যে ভেতরে যে সাদা অংশটুকু যেটা ফাঁকা মানে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল কত 98। তাহলে কি করবো, এই পুরোটা থেকে যদি আমি ভেতরের অংশটুকু বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাবো, এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে। তাহলে লিখি যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হচ্ছে, এই যে টোটালটা থেকে অর্থাৎ বৃত্তটা থেকে আমি কি করব, বর্গক্ষেত্র বাদ দেবো, দাঁড়াবে কত 56 বর্গ সেমি, দাঁড়ালো কত দেখো 56 বর্গ সেমি, কত দাঁড়ালো দেখো 56 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা দেখো 2 নম্বরের অঙ্কটা, মানে 13 2 নম্বর। তো দেখো 13 2 নম্বর করানোর আগে তোমাদের কিছু কয়েকটা কথা মনে করে দিই। তোমাদের যখন আমি যখন বৃত্তের ক্ষেত্রফল শুরু করেছিলাম সেখানে আমি তোমাদের প্রত্যেকটা ফর্মুলা অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল এগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়ে তার প্রত্যেকটা ফর্মুলা আমি করে দিয়েছিলাম। তো এই অঙ্ক করানোর আগে তোমাদের আরেকটা জিনিস মনে করে দিই, মানে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তকলাটা একটু আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। মনে করে দেখো, তোমাদেরকে আমি পড়ানোর সময় বলেছিলাম, তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখো ধরো এরকম একটা বৃত্ত আছে, ধরো এরকম একটা বৃত্ত আছে, তাই তো? তাহলে বৃত্তের এটা কেন্দ্র, এটা একটা কেন্দ্রবিন্দু, তাহলে কেন্দ্রবিন্দু থেকে এই যে বৃত্তের পরিধি অবধি যে দূরত্ব থাকে সেটাকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়, তাই তো? ঠিক আছে, আমি একটা এখানে ব্যাসার্ধ আঁকলাম, আবার কেন্দ্র থেকে এখানে একটা ব্যাসার্ধ আঁকলাম। ঠিক আছে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। ঠিক আছে, দুটো ব্যাসার্ধ আঁকলাম, যেখান থেকেই ব্যাসার্ধ তো একই হবে, তাহলে এটাও আর, তাই তো? এইবার ভালো করে দেখো, এই যে এইখান থেকে অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই যে দৈর্ঘ্যটাকে, মানে এ থেকে বি পর্যন্ত কতটা পথ, ধরো এখান থেকে তুমি যাত্রা শুরু করেছো, এসে তুমি এই বিতে গিয়ে থেমেছো, তাহলে এই যে যাত্রা পথটুকু বা এইটুখানি যে অংশটাকে, এইটুখানি দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তচাপ। এটাকে কি বলা হয়, বৃত্তচাপ বলা হয়। কি বলা হয়, বৃত্তচাপ। এটাকে কি বলা হয়, বৃত্তচাপ। ভালো করবো, এটাকে কি বলা হয়, বৃত্তচাপ। ঠিক আছে, আবার ধরো আমি এরকম আবার একটা আঁকছি, ঠিক আছে, আমি কেন্দ্রবিন্দু থেকে এখানে একটা মানে ব্যাসার্ধ অঙ্কন করলাম, আবার এখান থেকে একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম ধরো ও, এখানে এটা ও দিলাম। ঠিক আছে, এইবার দেখো ভালো করে দেখো, এই যে বৃত্তচাপটা, এটা হলো বৃত্তচাপ। আমি আগে বেলায় বললাম যে এখান থেকে এ থেকে বি করো বৃত্তচাপ। এর ভেতরের এই যে অংশটুকু, অর্থাৎ এই যে অংশটুকুর যে অংশটা কতটা মানে পরিমাণ জায়গা জুড়ে রয়েছে এই যে অংশটুকু, ঠিক আছে, এই যে বৃত্তচাপে অর্থাৎ এ বি বৃত্তচাপের এই যে অংশটুকুর এই যে বৃত্তচাপ অঙ্কন করেছে তার এই যে ক্ষেত্রফলটা, মানে এই যে অংশের ক্ষেত্রফলটুকু, এটাকে বলা হয় কি বলতো, বৃত্তকলা। এটাকে কি বলা হয়, বৃত্তকলা। ভালো করে শোনো, এটাকে কি বলা হয়, বৃত্তকলা। আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, তবু আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অঙ্কগুলো করাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার তোমাকে বলবে কি যে বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করবো। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আমি আরেকবার মনে করে দিচ্ছি, ধরো বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করবে তোমরা, বৃত্তচাপের দৈর্ঘ্য ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ধরো এটা কোণের নাম দিলাম, এটা নাম দিলাম সাপোজ থিটা কোণ। যদি একটা রেখার ওপর, মানে একটা সরলরেখার ওপর একটা সরলরেখা যদি লম্বভাবে অবস্থান করে সেটা সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো আমি মনে করি এটা ধরো ব্যাকাও থাকতে পারে, অনেক সময় এরকমও থাকতে পারে ব্যাসার্ধটা, তো আমি এটার নাম দিলাম থিটা। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কী হবে ভালো করে শোনো, থিটা ডিভাইডেড বাই, কীভাবে হলো আমি তোমাদের বলি, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু তোমার বৃত্তের পরিধি অর্থাৎ 2 পাই আর।
ঠিক আছে। আর বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে হলো আমি তোমাদের বলছি। বৃত্তকলার ক্ষেত্রফল এটাও কিভাবে হয়, থিটা কোণ, এটা থিটা কোণ দিলাম, ঠিক আছে, থিটা কোণ ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, কিভাবে এটা হলো সবসময় খেয়াল রাখো, বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে করো, বৃত্তচাপের দৈর্ঘ্য তোমাকে কিভাবে বের করতে হবে দেখো, এই ফর্মুলাটা কিভাবে আসলে দেখো, এই ফর্মুলাটা আসার আগে কিভাবে আসলে দেখো, এই মানে বৃত্তচাপের দৈর্ঘ্য সবসময় এই যে কোণটা, এই কোণের সঙ্গে সবসময় সরল সম্পর্কে থাকে, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে আসে দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সবসময় কেন এইটুখানি দৈর্ঘ্যকে পুরোটার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে, পুরোটার দৈর্ঘ্য মানে কি বৃত্তের পরিধি না, পুরোটা মানে কি বৃত্তের পরিধি, দেখো এই যে অংশটুকু মানে এইটুখানি যার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে সবসময় কি করবে, পুরোটা দিয়ে ভাগ করলে যা হয় মানে বৃত্তের পরিধি ভাগ করলে যে অনুপাত অনুপাতের সঙ্গে এই যে এই কোণটাকে এই পুরো কোণটার সঙ্গে যদি আমি ভাগ করি একই দৈর্ঘ্য হবে, একই দৈর্ঘ্য মানে একই উত্তর বেরাবে। ভালো করে শোনো কি বলছি আমি, এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে যদি আমি পুরো বৃত্তের পরিধিটাকে যদি যা ভাগ করলে যা হবে, এই থিটা কোণটার সঙ্গে এই থিটা কোণটা মানে এইটুখানি কোণের সঙ্গে যদি আমি পুরো কোণটাকে, অর্থাৎ পুরো কোণ মানে কত 360 ডিগ্রি দিয়ে ভাগ করলে একই বেরাবে। ঠিক আছে, তাহলে দেখো ক্রস যদি আমি গুণ করি না বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু কত পাই থিটা ডিভাইডেড ইন্টু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু কি বৃত্তের পরিধি মানে কত 2 পাই আর সেমভাবে এটাও কি দাঁড়াচ্ছে দেখো, এটাও তাই, এইটুকুনি কি বলেছে এর ক্ষেত্রফল বলেছে, তাহলে তোমাকে কি করতে বলে থিটা কোণ মানে এই যে কোণটা এর ক্ষেত্রফল, এটা কি বলা বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে এই যে কোণ মানে এই ক্ষেত্রফলটুকু বের করতে গেলে কি করতে হবে বলা তোমাকে, সেম এইটার মতন নিয়ম কি এর ক্ষেত্রফলকে পুরোটার ক্ষেত্রফল দিই, মানে পুরোটা মানে কি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলকে পুরোটার ক্ষেত্রফল মানে পুরোটা বলতে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যা হয় ইজিক্যাল টু ওই এইটুখানি কোণ ডিভাইডেড বাই পুরো কোণটা দিয়েও একই হয়, কোণের সঙ্গে সরল ভেদে থাকে। ঠিক আছে, তাহলে ক্রস গুণ করলে কেমন দাঁড়াচ্ছে, বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কি দাঁড়াচ্ছে দেখো, বৃত্তকলার যদি ভুলে যাও এটা কিভাবে আসলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বৃত্তকলার ক্ষেত্রফল তার মানে কত দাঁড়াচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি, বৃত্তকলার ক্ষেত্রফলটা এদিকে চলে গেলে গুণ হবে, গুণ মানে কত পাই, আমরা জানি কত বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। এই হলো তোমাদের যে দুটো ফর্মুলা, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ এইখান থেকে এইটুখানি দৈর্ঘ্য বের করতে গেলে ফর্মুলাটা কি থিটা ডিভাইডেড বাই 300 মানে থিটা কোণ মানে এখানে যে কোণটা দেবে, যে কোণের মান দেবে সেই কোণটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, আর যদি এই বৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তকলার ক্ষেত্রফল মানে এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে তোমরা কিভাবে করবে না, তোমার বৃত্তের কলার ক্ষেত্রফল হচ্ছে মানে এই কোণটুকুকে 360 দিয়ে ভাগ করে যা হয় গুণ পাই আর স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার তোমাদেরকে কোনটা করাবো বলো তো, এই যে 13-র যে 2 নম্বরটা অর্থাৎ 13-র 2 নম্বরের অঙ্কটা করাবো, এই ফর্মুলাগুলো তোমাদেরকে লাগবে। আমি আপাতত ফর্মুলাটা মুছছি না, রাখছি আমি এখানটায়, ঠিক আছে, ফর্মুলাটা আমি মুছছি না, কি বলেছে আগে অঙ্কটার মধ্যে আমরা পড়ছি, ফর্মুলাটা পড়া হয়েছে, ফর্মুলা লাগবে কাজে, কোন ফর্মুলাটা লাগবে আমি আসছি, এটা লাগবে না, বৃত্তচাপের দৈর্ঘ্যটা লাগবে না, আপাতত বৃত্তের ক্ষেত্রফলটা লাগবে, আমি এটা মুছছি না। ঠিক আছে, এই অঙ্কটাতে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা লাগবে মনে হচ্ছে, হ্যাঁ ক্ষেত্রফলই তো লাগবে। তাহলে আমি কি বলেছি দেখো, অঙ্কটা বলেছি দেখো, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5, 4টি বৃত্তের ক্ষেত্রফল ABCD। ধরো এরকম একটা আঁকাটা একটুখানি আঁকি সুন্দর করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আঁকাটা কেমন আছে দেখো, ধরো একটা বড় ক্ষেত্র আছে, বড় ক্ষেত্র রাখছে, জাস্ট বোঝ যাচ্ছে আঁকাটা কেমন আছে, 4টে বৃত্ত হয় তাই তো,
একটু ওলট পালট আঁকা হতে পারে, যাই হোক। বড় ক্ষেত্রে একটু বড় আঁকি। ঠিক আছে, মোটামুটি হয়েছে। এবার দেখো কি বলেছে অঙ্কটার মধ্যে, দেখো বলেছে যে এই অংশটুকুর ক্ষেত্রফলগুলো না তোমাকে বের করতে বলেছে, যে এই অংশগুলো। ঠিক আছে, ত্রিভুজটার নাম কি? ABCD, AB, এটা B, এটা C, এটা D। ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছে রেখাঙ্কিত অঞ্চলের এই যে রেখা যেগুলোতে দাগ আছে, এই দাগের ক্ষেত্রফলগুলো বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবো ভালো করে দেখো। তাহলে দেখো ভালো করে ঠান্ডা মাথায় আগে বুঝি কিভাবে বের করবো। তাহলে দেখো আমি প্রথমে কি বের করবো, এই 4টে বৃত্তের ক্ষেত্রফল বের করবো। প্রথমে কি বের করবো ভালো করে দেখো, এই 4টে বৃত্ত 1 2 3 4টে বৃত্তের ক্ষেত্রফল বের করবো। এই 4টে বৃত্তের ক্ষেত্রফলকে দিয়ে যদি আমি দেখো এই যে অংশটুকু, এই যে সাদা অংশটুকুগুলোকে যদি আমি বাদ দিই, এই যে সাদা অংশটুকু যেগুলো রয়েছে, এই সাদা অংশগুলোকে যদি আমি বাদ দিই, তাহলে তো এটা পেয়ে যাবো। ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, এই 4টে বৃত্ত থেকে যদি আমি এই সাদা অংশটুকুগুলোকে যদি বাদ দিই, সাদা অংশগুলোকে, এইটা কিছু দরকার নেই, এই অংশটুকুকে যদি আমি বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব না এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে কি, এই যে সাদা অংশটুকুকে, এই যে সাদা অংশটুকু মানে কি, এগুলো সব দেখো একটা বৃত্তচাপ, তাই তো? এগুলো সব একটা বৃত্তকলা, এগুলো সব একটা বৃত্তকলা, এই যে এইগুলো একটা বৃত্তকলা। তাহলে কি করব, আমি 4টে বৃত্ত থেকে প্রতিটা বৃত্তের এই যে এই অংশগুলোকে বাদ দেওয়া মানে কি, প্রতিটা বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফলটুকুকে আমি বাদ দেবো। এই বৃত্তের কলার ক্ষেত্রফল, এইগুলো বৃত্তকলার ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফলগুলো আমি বাদ দেবো, তাই তো? তাহলে আমি তাই করি, প্রথমে লিখি 4টি বৃত্তের ক্ষেত্রফল, যে 4টি বৃত্তের ক্ষেত্রফল আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি, পাই আর স্কয়ার, মানে 22/7 গুণ আর কত দিয়েছিল অঙ্কের মধ্যে 3.5, অর্থাৎ এগুলো কিন্তু প্রতিটাই 3.5, হ্যাঁ 3.5 3.5 3.5 3.5, তাহলে 3.5 ইন্টু 3.5, ঠিক আছে। এত বর্গ কি আছে, বর্গ সেমি, এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে 4টে বৃত্ত আছে, 4টি বৃত্তের ক্ষেত্রফল আরও বেশি হবে, অর্থাৎ 22/7 গুণ 3.5 গুণ 3.5 গুণ তার সাথে 4 গুণ হবে। কাটাকুটি করি, আমি পয়েন্টটাকে তুলি, 5×7 35। আচ্ছা, এই পয়েন্টটাকে তুললে তো 10ই বসালাম না, পয়েন্টটাকে তুলে 10 হলো। এবার কাটি, 5 দুগুণে 10, ঠিক আছে। ফের এটা 2 দিয়ে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 5 দুগুণে 10, 5×7 35, 154, ঠিক কাটলাম তো। 7 দিয়ে 5×7 35, 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, হ্যাঁ 5×7 35, তাহলে 154 বর্গ সেমি বেরিয়ে গেল। দেখো 4টের টোটাল কত বেরালো, এই 4টের পুরো অংশটুকু কত ক্ষেত্রফল বেরালো, 154 বর্গ সেমি। এইবার কি করব, প্রত্যেকটা বৃত্তের এই যে অংশগুলোকে বাদ দেবো, এই অংশগুলোকে বাদ দেবো, প্রত্যেকটা বৃত্তের এই অংশগুলোকে বাদ দেওয়া মানে এটা কি, এটা বৃত্তের এই জিনিসটা কি, বৃত্তের বৃত্তকলা, এটা এই বৃত্তের কি, এটা একটা বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলগুলোকে আমি বাদ দেবো, ঠিক আছে। তাহলে একটি বৃত্তকলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফল কি ফর্মুলা ছিল, এই যে দেখো থিটা কোণ বলছি, তাই তো? থিটা কোণ মানে এখানে কত কোণ হবে ভালো করে দেখো, এখানে বলতে দেখো এই যে এই সরলরেখাটার উপর এই সরলরেখা কি দেখো দণ্ডায়মানভাবে রয়েছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি, এটা সবসময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি
ইন্টু পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে চারটি বৃত্তকলা, চারখানা বৃত্তকলা আছে, তাহলে চারটি বৃত্তকলার ক্ষেত্রফল কত হচ্ছে? 90, হ্যাঁ 360 ডিগ্রি ইন্টু পাই, পাই মানে আমি বসিয়ে দিচ্ছি একেবারে, 22/7 ইন্টু আর মানে কত জানো? 3.5, 3.5 গুণ 3.5 গুণ এর সাথে 4 গুণ করবো, চারটে কাটাকুটি করি, 0 0 কাটা, 4 দিয়ে 4 নং 36, তাহলে এই 4 আর এই 4 কাটা, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 11 দুগুণে 22, 11 দুগুণে 22। আচ্ছা, এটা কাটাকুটি যদি করতে যাই 5 7 35, না আর কাটাকুটি করবে না, রেখে দাও। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, 5 11 55, 5 3 11 33 34 35 36 37 38 ডিভাইডেড বাই কত? 10। তাহলে এটা পয়েন্ট সরালে হয়ে যাবে, 0 একটার পর পয়েন্ট হবে, 0.5 বর্গ সেমি, ঠিক আছে? বর্গ সেমি। এবার এটা মুছে দিই, এটা তো আর লাগছে না কাজে, এটা আবার মুছে দিলাম, ফর্মুলাটা মুছে দিলাম, ঠিক আছে? ব্যাস, তাহলে দেখো এই পুরো বৃত্তটার পুরো বৃত্ত, মানে এই পুরো বৃত্তটা, এই পুরো বৃত্তটার, এই পুরো বৃত্তটার, এই পুরো বৃত্ত, চারটি বৃত্তের টোটাল ক্ষেত্রফল কত? 154। সেইখান থেকে যদি আমি এই যে সাদা অংশগুলোকে যদি বাদ দিই, টোটাল চারটের যে সাদা অংশ বলতে কি বোঝাচ্ছে? বৃত্তকলা। তাহলে প্রত্যেকটা বৃত্তকলার ক্ষেত্রফলকে দিলে এক একটা হচ্ছে কত? এইটা, তাহলে চারটের কত বেরোচ্ছে? 38.5 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলে, সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত? 154 বিয়োগ 38.5 কত হচ্ছে দেখি? 154 38.5, 5 9 5, হাতে কিছু নেই, হ্যাঁ হাতে আছে 4 1 আর 1, কত দাঁড়াচ্ছে? 115.5 বর্গ সেমি। কত বলে দেখো? 154.5 বর্গ সেমি, মানে পুরো এটা বাদ দেওয়ার পর, এই অংশটুকুকে বাদ দেওয়া, এটা কত দাঁড়ালো? 115.5 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো, দেখো যে 14 নম্বর অঙ্কটা আছে না, এই 14 নম্বর অঙ্কটা মানে নিজে থেকে বানিয়ে করতে হবে, তো দরকার নেই, এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে না। তো 15 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি তোমাদেরকে। কি বলেছে দেখো, নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতন ABCD বিন্দুকে কেন্দ্র করে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে। হিসাব করে দেখি নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা কত ও ক্ষেত্রফল কত। ভালো করে দেখো আঁকাটা কেমনভাবে রয়েছে। প্রথমে আমি এই জায়গাটা আঁকছি, ধরো এরকম টাইপের রয়েছে। ঠিক আছে, আঁকাটা ঠিক অনেকটা এরকম টাইপের রয়েছে। এইবার দেখো ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে না নিতু একটা বড় ক্ষেত্র এঁকেছে, বড় ক্ষেত্রটার নাম হচ্ছে ABCD, ABCD, এরকম একটা বড় ক্ষেত্র অঙ্কন করেছে। ঠিক আছে, ওই বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, তার মানে এগুলো সবই 12 সেমি, 12 12 12, এগুলো সবই 12 সেমি। আর কি বলেছে এবার নিতু ওর মধ্যে মানে ওর ভেতরে একটা কি এঁকেছে দেখো, বলেছে একটা
হ্যাঁ, ABCDকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ অঙ্কন করেছে। এদের প্রত্যেকের ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 4টে বৃত্তচাপ, এটাকে বৃত্তচাপ হলো, এগুলো সব বৃত্তচাপ অঙ্কন করেছে। তাহলে করার পর এবার বলেছে তোমাকে এই যে নকশা করা যতটুকু অংশ, এর মানে এর দৈর্ঘ্য কত, মানে পরিসীমা কত বলতে কি বোঝাচ্ছে? এইখান থেকে দেখো, এই যে শুরু করছি যাত্রা, শুরু করে এই যেখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আবার এখানে এসেই থামবো। অর্থাৎ এইখান থেকে যাত্রা শুরু করেছি, আমি এইরকমভাবে যাত্রা আসছি, এই যে অবধি এসছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, মানে এরকম যাচ্ছি, ধরো এখানে যাচ্ছি, আমি গিয়ে আমি আবার কোথায় পৌঁছালাম, এইখানে পৌঁছালাম। এটা হলো পরিসীমা। আর কি বের করতে বলেছে? যে ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা বোঝার আগে আমি আর একটা আঁকা আঁকছি, তাহলে তোমাদের ঠিক আগেরটার মতন অঙ্কটা আঁকাটা আঁকবো। দেখো দেখো ঠিক আগের অঙ্কটার মতনই আমি আঁকাটা আঁকলাম। এটা ABCD। আমি যদি এই আঁকাটাকে ঠিক এরকমভাবে আঁকছি, মানে বৃত্ত বলে যদি এগুলো সব বৃত্তচাপটা কোথা থেকে আসবে? একটা বৃত্ত থেকেই তো বৃত্তচাপটা আসে। তাহলে দেখো বলেছে তোমাকে এই অংশটুকুর ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে। এই অংশটুকুর ক্ষেত্রফল আর এই যে পরিসীমা বললাম, এই যে এইখান থেকে এই যে যাচ্ছে এই অবধি পৌঁছাচ্ছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বলেছে। অর্থাৎ এই যে অংশটুকুর পরিসীমা বের হয়েছে আর ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল। কিভাবে বের করব? তাহলে ভালো করে দেখো কিভাবে বের করবো। দেখো আমি যদি একটু ঠান্ডা মাথা পাবো, আমি যদি দেখো এখানে কটা বৃত্ত আছে, এই 4টে বৃত্ত, আমি যদি এই 4টে বৃত্তের এই অংশগুলোকে, মানে সাদা, মানে ধরো না বাদ দাও, ধরো আমি এটা একটা পুরো বর্গক্ষেত্র, দেখো এটা একটা পুরো বর্গক্ষেত্র, যদি আমি এই পুরো বর্গক্ষেত্রটা থেকে এই সাদা অংশগুলোকে বাদ দিই, এই পুরো বর্গক্ষেত্রটা থেকে যদি এই সাদা অংশগুলোকে আমি যদি বাদ দিই, তাহলে কি পেয়ে যাবো? আমি এর মানে বৃত্তচাপের ক্ষেত্রফল পেয়ে যাবো না প্রথমবার। আমি যদি পুরো বর্গক্ষেত্রটা থেকে, মানে এটা একটা বর্গক্ষেত্র, ধরো এটা একটা বর্গক্ষেত্র, ABCD এর বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা থেকে যদি আমি এই অংশগুলোকে বাদ দিই, তাহলে কি পেয়ে যাবো? দেখো এই মাঝের অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো না? তাহলে এগুলো বলতে কি বোঝাচ্ছি? আমি বৃত্তকলার ক্ষেত্রফল। তার মানে বোঝাচ্ছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি এই বৃত্তকলার ক্ষেত্রফলগুলোকে বাদ দিই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি বৃত্তকলার ক্ষেত্রফলগুলোকে বাদ দিই, মানে এটা এই 4টে সাদা অংশকে বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, এটা গেল। আর একটা কি বলেছে তোমাকে? পরিসীমা মানে কি বোঝাচ্ছে? এইখান থেকে এইটুখানি। আচ্ছা, এইখান থেকে এইটুখানি মানে কি? বৃত্তচাপের দৈর্ঘ্য না? তাহলে কি করতে? দেখো এই বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর এই অংশের বৃত্তচাপের দৈর্ঘ্য, এই 4টে বৃত্তের যদি প্রত্যেকটা বৃত্তচাপের দৈর্ঘ্য যোগ করে দিই, তাহলে আমার কি বেরাবে? এই পুরো অংশটুকুর পরিসীমা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমাকে কি বের করতে হবে? প্রথমে বৃত্তচাপের দৈর্ঘ্য, 4টে বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি লিখি না, বৃত্তচাপের দৈর্ঘ্য একটি বৃত্তচাপের দৈর্ঘ্য, একটি বৃত্তচাপের দৈর্ঘ্য কত? আমি একটু আগে বলেছি যে এই কোণটা, বৃত্তচাপের দৈর্ঘ্য কি? যে কোনো কারো বৃত্তচাপের ধরো একটা, এটা ধরো আমি কথা বলছি, বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে বের করে আমি তোমাদেরকে বললাম যে এইখান থেকে এই অংশটুকু দৈর্ঘ্য কীভাবে বের করে, এই পুরো অংশটা ক্ষেত্রফল, মানে ফর্মুলা কী ছিল? এই কোণটাকে এই পুরো কোণটা দিয়ে ভাগ করে, অর্থাৎ এই কোণটা মানে কত? দেখো এটার উপর এটা কী হয়েছে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি ফর্মুলাটা আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার। 90 ডিগ্রি ডিভাইডেড বাই কি? এই পুরো কোণটা মানে কত? 360 ডিগ্রি।
ঠিক আছে, কি বের করতে বলেছে এবার? এই বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যকে কি করবো? পুরো বৃত্ত পরিধি দিয়ে ভাগ করব, গুণ করব 2πr। এটা ছিল বৃত্তের পরিধি মানে বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা। কি ছিল বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা? কি ছিল? 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু 2πr, তাই তো? তাহলে আমি করি এই একটি বৃত্তচাপের ক্ষেত্রফল বের করি। তাহলে 4টি বৃত্তচাপের দৈর্ঘ্য 2 গুণ 22/7 গুণ ব্যাসার্ধ বলেছে 6 ইন্টু 4, 0 0 4, 4 দিয়ে এটা 4 4 কেটে যাচ্ছে। তাহলে পুরে কত থাকছে? হচ্ছে কত? 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4, 12 দুগুণে 24, 6 দুগুণে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 25, 26, 264 ডিভাইডেড বাই 7 ভাগ করি। 3 7 21, 5 4, 7 7 49, দাঁড়াচ্ছে কত? 9 5, 5-এর 7 সেমি বেরিয়ে গেল। তাহলে এই একটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে পুরো এই বৃত্তচাপের টোটাল মানে বৃত্তচাপের টোটাল পরিসীমা কত, মানে এই পুরোটার পরিসীমা কত, এই অংশটুকুর এই অংশটুকুর পরিসীমা কত না 37.5/7। ঠিক আছে, এইবার তোমাকে কি বললাম? এইবার আমাকে বের করতে হবে কি, যে এই অংশটুকুর ক্ষেত্রফল কীভাবে বের করবো? আমি বলেছিলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে, এই ক্ষেত্রফল থেকে আমি এই বৃত্তচাপের বৃত্তকলার ক্ষেত্রফলগুলোকে, এগুলো সব বৃত্তকলা, এই 4টে বৃত্তকলাকে বাদ দেবো, এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফলকে বাদ দেবো। তাহলে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, মানে 12 গুণ 12, 144 বর্গ সেমি। সেমিতে আছে তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফল, তাই তো? একটি 4টি একসাথেই করছি, 4টি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? 4টি মানে 4 দিয়ে গুণ করব। বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল না, যে কোণটা 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি, এই কোণটা বলতে কোনটাকে বোঝায়? এই যে এই অংশটুকুর কোণটাকে, এই কোণটা মানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইন্টু πr স্কোয়ার, πr স্কোয়ার, তাই তো? তাহলে করি 4 গুণ 90 ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু 22/7 গুণ আর মানে কত জানো? 6 গুণ 6, 0 0 4, 2 দিয়ে কাটলে এই 4 4 তো কেটেই যাচ্ছে, আর যাচ্ছে না কাটাকুটি, তাই তো? কত হচ্ছে? এখানেই করি, 6 6 36, 36 দুগুণে 72-এর 2, 36 দুগুণে 72, 73 14 75 76 77 78 79, 792 ডিভাইডেড বাই 7, এটা বেরালো। এবার আমি কি করব? এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে কি করব? এই পুরোটা থেকে, মানে পুরোটা বলতে কি বৃত্তের ক্ষেত্রে, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, তার থেকে এই 4টে বৃত্তকলাকে বাদ দেবো। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে কি করব না, এবার কি করব? আমি এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি এই 4টে জিনিস, অর্থাৎ 4টে বলতে কি এই বৃত্তকলার ক্ষেত্রফলগুলোকে বিয়োগ করব। কি থেকে? এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই যে এই 4টে বৃত্তকলাকে বাদ দেবো, তাই তো? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বেরিয়েছে এইটা। তাহলে আমি বসাই 144 বিয়োগ, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি বিয়োগ করব 792 ডিভাইডেড বাই 7, আমি পাশে করছি 7 লসাগু। তাহলে 144কে দিয়ে করলে 4 7 28-এর 8, হাতে রইল 2, 4 7 28, 30-এর 0, হাতে রইল 3, 7 7 আর 1 এই 7 7 আর 3 10, 1008। ঠিক আছে, এবার এটা 792 বসে যাবে, 792।
তাহলে এবার বিয়োগ করি, 2 কত দিলে 8 হয়, 6 দিলে হাতে কিছু নেই, 9 কত দিলে 10 হয়, 1 দিলে হাতে রইল 1, 7 আর 1 8, 8 কত দিলে 10 হয়, 2 দিলে, তাহলে 1 1 মিলে গেলে 0, 216 ডিভাইডেড বাই 7। এবার ভাগ করি, 216, 3 7 21, 6, 6টা কোনো কাজে লাগছে না, তাহলে এখানে একটা 0 নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার দাঁড়ালো কত, 6 × 7 বর্গ সেমি, এত বর্গ সেমি। কত বেরোলো দেখো না, 30 পূর্ণ 6/7 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথমে বের করতে বলেছে, একটা বৃত্ত আঁকতে বলেছে এবং বৃত্তের বাইরে একটা বর্গক্ষেত্র করতে বলেছে এবং তার পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। বলছে যদি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত মানে বৃত্তর ভেতরে যদি বর্গক্ষেত্রটা হতো তাহলে তার পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো বের করতে বলেছে। আমি আগে আঁকাটাকে এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে, এরকম একটা বৃত্ত আছে, বলেছে এই বৃত্তের ক্ষেত্রফল কত, কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত, 154 বর্গ সেমি। এটা বৃত্তের ক্ষেত্রফল কত, এর হচ্ছে 154 বর্গ সেমি, 154 বর্গ সেমি ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বলেছে এর বাইরের দিক দিয়ে একটা তোমার ঠিক আছে, এরকম বাইরে দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে যে বাইরে দিয়ে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা পরিসীমা যাই আমরা বের করতে যাই কেন, কি লাগবে আমাদের, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অঙ্কের মধ্যে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কোথাও দেওয়া আছে, দেওয়া নেই। কী দেওয়া আছে, শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কীভাবে বের করে দেখো, দেখো আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ বলতে কোনটুকুকে বোঝাই, আমরা এটাকে বোঝাই, তাই তো। এটা মানে কি বৃত্তের আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এই দিক থেকে যদি এটা করি, এটাও কি একটা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে মানে ভালো করে লক্ষ্য করে থাকবো। আর এইখান থেকে এই অবধি পুরো জিনিসটাকে কি বলা হয়, বৃত্তের এক প্রান্ত পরিধি থেকে আর এক পরিধি পর্যন্ত কেন্দ্র বরাবর অংশকে কি বলা হয়, বৃত্তের ব্যাস বলা হয়। আমরা সবাই জানি এটাকে কি বলা হয়, বৃত্তের ব্যাস। কি বলা হয়, বৃত্তের ব্যাস। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এই যে ব্যাসটা আমি তোমাদের বৃত্তের পরিধি করাবার যখন করেছিলাম চ্যাপ্টারটা, সেখানে তোমাদের বলেছিলাম যে কোনো বৃত্তের যদি তোমার পরিলিখিত হয় মানে বাইরের দিকে যদি বর্গক্ষেত্র হয়, তাহলে সেই মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হবে বলো তো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আর যদি অন্তর্লিখিত হয় তাহলে বৃত্তের ব্যাসটা সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এইখান থেকে এত অবধি তুমি এমনি বোঝো না, ধরো এইখান থেকে এটা মানে কি, এটা ব্যাস। এবার দেখো এইটার যা মাপ এইখানটারও তাই মাপ, এইখানটারও তাই মাপ। আবার যদি ঘুরিয়ে ভাবি, এখান থেকে একটা ব্যাসার্ধ, এখান থেকে একটা ব্যাসার্ধ, এই মাপটা যা এই মাপটা তাই, আবার এই মাপটা যা এই মাপটা তাই। তার মানে কি বোঝাচ্ছে যে বৃত্তের ব্যাস সমান সমান মানে বৃত্তের ব্যাস যা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে, তাই তো। বৃত্তের ব্যাস যা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে। তাহলে আমাকে কি বের করতে হবে, বৃত্তের ব্যাস। এবার দেখো অঙ্কের মধ্যে বৃত্তের ব্যাস ডাইরেক্ট বলা নেই, কীভাবে বলা আছে, বৃত্তের ক্ষেত্রফল দিয়েছে। ব্যাস বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি বৃত্তের ব্যাসার্ধ বের করে নেবো। তাহলে আমি লিখি শর্তানুসারে কি দিয়ে আছে, পাই আর স্কোয়ার সমান সমান 154, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান 154, আর স্কোয়ার সমান সমান 154 গুণ 7, 22 ওদিক গেলে পাল্টে যাবে 22, 2 দিয়ে প্রথমে কাটলে 11 দুগুণে 22, এটা হবে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 11 দিয়ে কাটি 7 11 77। তাহলে এটা বর্গ আছে, ওদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ 7 গুণ 7। তাহলে আর সমান সমান কত দাঁড়ালো দেখো, একটা 7 বেরিয়ে আসবে 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমি পেয়ে গেলাম। বৃত্তের ব্যাসার্ধ কত, 7। এদিক থেকে ভাবলেও 7, এটাও 7, তাই তো হলো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা কি জানি,
বৃত্তের ব্যাস সমান সমান তাহলে কত হচ্ছে? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে 7, বৃত্তের ব্যাস সমান সমান বৃত্তের ব্যাস সমান সমান 7 গুণ 2 মানে 14 সেমি, তাই তো? পেয়ে গেলাম আমি। তাহলে বর্গক্ষেত্রের তোমার বৃত্তের আমরা কি জানি বললাম যে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের লিখতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 14 সেমি। ব্যাস, এবার পেয়ে গেলাম আমি 14, এটাও 14, এটাও 14, এটাও 14, পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের যা ইচ্ছা বের করতে পারি আমি। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 গুণ বাহু, তার মানে 4 গুণ বাহু মানে কত? কত যেন? 14, 28, 28 দুগুণে 56, 56 সেমি, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাই তো? মানে 14 স্কোয়ার ইজিক্যাল টু 196 বর্গ সেমি। বেরিয়ে গেল কত? বেরোলো 154 বর্গ সেমি, ঠিক আছে? এরপরে তোমাকে কি বলেছে? এটার ক্ষেত্রফল তাহলে পেয়ে গেলাম। এবার বলেছে দেখো, সে যদি মাঠের মধ্যে অন্তলিখিত হতো, তাহলে অন্তলিখিত হলো মানে কি বলে যেতে চাইছে বলতো? ধরো এরকম একটা বৃত্ত আছে, অন্তলিখিত মানে ভিতরে বৃত্তটা হয়েছে, এই ভিতরে বৃত্তটা আছে, ঠিক আছে? এই ভিতরে বৃত্তটা আছে, একটু বেঁকে গেছে, ঠিক আছে? এই বৃত্তের ভেতরে বর্গক্ষেত্রটা আছে, ঠিক আছে? এইবার ভালো করে দেখো, আমরা কি জানি যে এইখান থেকে এটা কি ব্যাসার্ধ, আবার এইখান থেকে এইটুকানিও কি ব্যাসার্ধ। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো, এইখান থেকে এইখান থেকে এই এত অবধি এই অংশটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসটা দেখো, ভালো করে দেখো, বর্গক্ষেত্রে দেখো কর্ণ হয়ে গেছে না? এই বৃত্তের ব্যাসটা যা, বর্গক্ষেত্রের কর্ণটাও তো তাই। তার মানে বৃত্তের কর্ণ যা হবে, বৃত্তের ব্যাস যা হবে অন্তলিখিত ক্ষেত্রে, বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমি লিখতে পারি যে একবার তো হয়ে গেছে, বৃত্তের ব্যাসার্ধ তো আর বের করার দরকার নেই। তাহলে লিখতে পারি যে বৃত্তের ব্যাস অন্তলিখিত হলে, লিখে নিই, বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্র হলে বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্র হলে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাই তো? তাহলে সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? 14 সেমি।
দেখো আমি আলাদা করে আর বের করছি না, যদি এইটা না বলতো শুধু এইটা বলতো তখন আমাকে আবার এটা করতে হতো, এটা করতে হতো, তারপরে করতে হতো। ঠিক আছে, আমি এত অবধি আর কিছু করছি না। সুতরাং এবার কী করতে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া মানে কি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া মানে কি, এটা 14 পেলাম। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে দেয়া মানেই কি হয়ে যাবে, বর্গক্ষেত্রের তোমার বাহু পেরে যাবো আমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ বাহু। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য ছিল 14, √2 গুণ বাহু, বাহু শুধু বের করতে হবে। তাহলে এটা হচ্ছে কত, 14/√2 ইজিক্যাল টু বাহু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে কী বের করতে বলেছে, কী বের করতে বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমা ফলন হচ্ছে 4 গুণ বাহু, তাই তো। 4 গুণ বাহু মানে কত, 14/√2, দাঁড়াচ্ছে কত, 14×8 56/√2। এবার ভালো করে জেনে নাও, যখন নিচে √2 হয় না, উত্তরটা এখানে শেষ নেই, উত্তরটাকে তোমাকে আরও করতে হবে। এটা নিচে লিখছি 56/√2, উত্তরটাকে তোমাকে আরও করতে হবে। কীভাবে করতে হবে, এই উপর নিচে √2 দিয়ে গুণ করতে হবে, উপরেও √2 নিচেও √2 দিয়ে গুণ করতে হবে, মানে উপরেও এই √2 মানে এইখানে যেটা থাকবে সেটা উপর নিচে দু জায়গায় গুণ করতে হবে। উপর নিচে দু জায়গায় গুণ করেছে, অ্যাকচুয়ালি কেটে গেলে কিছু তো থাকছে না। তাহলে দাঁড়াচ্ছে কথা, দেখো উপরে 56√2, নিচে গিয়ে দুটো রুট মানে কি, একটা 2 হয়ে যাবে, তাই তো। তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 28, তার মানে দাঁড়াচ্ছে কত, 28√2 সেমি। ঠিক আছে, নিচে লিখি 28√2 সেমি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, 4 গুণ বাহু স্কোয়ার, তাই তো, বাহু স্কোয়ার। বাহু বলতে এখানে কত, কোথায় গেল বাহু, এই যে 14√2, 14√2 স্কোয়ার। তাহলে 14 হলে কত, 14 196, আর √2, তাই √2 মানে কত, এর আগেবারে তোমাদের বললাম দুটো √2 মানে একটা হয়ে যায়। তাহলে কাটাকুটি করলে 98 হয়, 98 বর্গ সেমি, 98 বর্গ সেমি। এই হয়ে গেল তোমাদের না 16 নম্বরের যে দুটো অ্যান্সার। ঠিক আছে, কি বললাম আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে অঙ্ক করালাম। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব।